আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম সকলকে মনন মঞ্জিল একাডেমি এবং ব্ল্যাকবোর্ড সায়েন্সের পক্ষ থেকে। এখন থেকে যে ভিডিওগুলো হবে সবগুলো আমাদের ২টা চ্যানেলের কোলাব ভিডিও হবে। তো সকলকে আমরা আবারও স্বাগতম জানাচ্ছি এবং সকলের প্রতি রইল মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমরা এসেছি ২৬ কিংবা ২৭ কিংবা ২৮ যে ব্যাচ হোক না কেন, পরিসংখ্যান যে অধ্যায়টা তার কাছে আছে তার জন্য একটা কম্প্যাক্ট একটা ক্লাস আমি এখানে আমি আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ মাত্র ২টা ফরম্যাটে সকল অঙ্ক কভার করার চেষ্টা করব। সকল অঙ্কই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো পরিসংখ্যানের উপরে সবথেকে সহজ একটা ক্লাস তোমরা পেতে যাচ্ছ। তোমাদের মধ্যে একজনের অনুরোধে আমি করতে যাচ্ছি আজকে আর কি। তো চলো শুরু করি। তো প্রথম এখানে আমাদের ক নংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আছে, সেটা আমাদের যেটা প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে চলক কি। চলক হচ্ছে উপাত্তে ব্যবহৃত সংখ্যাগুলোকেই আমরা চলক বলি। যে কোনো আমরা যে উপাত্ত ব্যবহার করি না কেন সেটার উপাত্তে ব্যবহৃত সংখ্যাটাই হচ্ছে আমাদের চলক। আমরা যে সকল সংখ্যা আর ব্যবহার করে থাকি আর কি, এগুলোই কি চলক। তো আমরা চলো আমি আগের থেকে লিখে রেখেছি এই কারণেই, যাতে তোমাদের সময় বাঁচে এবং আমি সহজে আমি একটা অধ্যায় খুব কম সময়ের ভিতরেই করতে পারি। এতে করে তোমাদের মনোযোগটাও থাকবে এবং একটা অধ্যায় খুব সহজে তোমরা শেষ করতে পারবে। তো আমরা বেশি কথা বলবো না, চলো। তো বিচ্ছিন্ন চলক কি? যে সকল চলকের মান পূর্ণ সংখ্যা তাকে বিচ্ছিন্ন চলক বলে। আর অবিচ্ছিন্ন চলক যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন কি চলক বলি। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এগুলো আমরা সবই দেখবো, আমাদের অঙ্কের ভিতরে অবিচ্ছিন্ন রয়েছে। যেমন গ্রাফের ভিতরে একটা আছে, তোমাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে এই যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করতে হয়। তো অবিচ্ছিন্ন চলকের ব্যবহারও তোমাদের রয়েছে। তো এখন আমরা যেটা করতেছিলাম সেটাই করি। অবিচ্ছিন্ন চলক গেল, এরপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্ত সমূহের কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এগুলো সবই আসে প্রশ্ন। এরপরে মধ্যক কাকে বলে? কোনো পরিসংখ্যানের উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে সকল মান উপাত্তকে ২ ভাগে ভাগ করে তাকে আমরা মধ্যক বলি। ২টা ভাগে ভাগ করি, যেমন আমরা যদি ৫০ একটা সংখ্যা ধরি, ৫০কে ২ দ্বারা ভাগ করলে আমরা কি পাই? ২৫। ২টা ভাগে ভাগ করে, এরকম আমরা মধ্যক আমরা বলতে পারি, মধ্যমান বলা হয় আর কি সেটাকে। তো আমরা এখন আরও কয়েকটা প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা করব। এরপরে প্রয়োজনীয় সূত্রে চলে যাব, এরপরে ম্যাথ সলভে চলে যাবে। বলছে প্রচুরক কাকে বলে? প্রচুরক হচ্ছে কোনো উপাত্তের যে সংখ্যা হচ্ছে সর্বাধিক ব্যবহার থাকে, সর্বাধিক বার থাকে, সেটাই হচ্ছে আমাদের কি প্রচুরক। ওকে, এরপরে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কি? যে কোনো শ্রেণী সীমার যে কোনো শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমার ব্যবধানই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমরা জানি উচ্চসীমা মাইনাস নিম্নসীমা। তাহলে উচ্চসীমা মনে করলাম একটা শ্রেণী মনে করি ১৭ থেকে ৮ থেকে ১৭। এখানে উচ্চসীমা হচ্ছে ১৭ মাইনাস নিম্নসীমা হচ্ছে ৮। আমাদের ব্যবধান হচ্ছে ৯। ওকে, এখন আমরা দেখো, আমরা এই যে জিনিসগুলা, এই যে প্রচুরক, শ্রেণী ব্যাপ্তি, এগুলো সবই আমাদের ম্যাথে রয়েছে, এগুলো তোমরা বুঝতে পারবে ম্যাথে গেলেই। তো এরপর প্রয়োজনীয় সূত্রসমূহ আমরা এখানে যে সূত্রগুলো অধ্যায়ের লাগবে সেগুলো আমরা একটুখানি বলি। যেমন পরিসরের সূত্র। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ১। শ্রেণী মধ্যমান, অর্থাৎ মধ্যমান বের করতে হবে। মধ্যমান বের করতে গেলে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ ২ করলে মধ্যমান পেয়ে যাব। এরপরে গড়, গাণিতিক পদ্ধতিতে গড় রয়েছে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় রয়েছে। তো গাণিতিক পদ্ধতির গড়ের সূত্র হচ্ছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। এখানে এফআই হচ্ছে গণসংখ্যা এবং এক্সআই হচ্ছে মধ্যমান। আর সংক্ষিপ্ত পদ্ধতির গড় হচ্ছে গড় ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এখানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, এবং সামেশন এফআই ইউআই, এফআই হচ্ছে আমাদের এফআই ইউআই, এফআই হচ্ছে গণসংখ্যা আর ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। তাহলে এফআই ইউআই আমরা এক্ষেত্রে বলতে পারি গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। এফআই এক্স এর ক্ষেত্রে, এই যে এফআই এক্স এর ক্ষেত্রে কিন্তু মধ্যমান, এই যে গণসংখ্যা গুণ মধ্যমান, এটা আমরা বলতেই পারি, অসুবিধা নাই। আর এইচ হচ্ছে ব্যবধান। ওকে, এইচ কি ব্যবধান। ওকে, এরপরে মধ্যক। মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন ভাগ 2
বা এন ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি ইন্টু এইচ ডিভাইডেড বাই এফএম। এখানে এলটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এবং এনটা হচ্ছে আমরা গণসংখ্যা জানি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যার সমষ্টি বা মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এগুলো সবই ম্যাথে গেলে বুঝে যাবা। আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এইচ তো ব্যবধান। এরপরে প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এখানে এফ ওয়ানটা হচ্ছে, এখানে এল তো আমরা জানি প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, প্রচুরকের ক্ষেত্রে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, মধ্যকের ক্ষেত্রে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, কথা শেষ। আর এফ ওয়ানটা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, ঠিক এগুলো বের করা লাগবে। এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এগুলো সবই ম্যাথে গেলে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আমরা ম্যাথে গেলে ইনশাল্লাহ তোমরা সবকিছু বুঝতে পারবে। আমরা টাইপে ভাগ করেছি দুইটা, এবং প্রথম টাইপে আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা রয়েছে। তো আমাদের দুইটা টাইপে রয়েছে, একটা আমাদের এই ধরনের কোড সংক্রান্ত আসে, আরেকটা আসে এরকম সংখ্যা দিয়ে দেয়, সেখান থেকে প্রশ্ন করে। তো এই কোড থেকে আমরা আগে প্রশ্নটা করি। প্রথম কথা বলা হয়েছে যে পরিসর নির্ণয় করো। পরিসরটা কি আমরা জানি, তো একটু আগেই দেখেছি যে পরিসর ইজ ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, এটা হচ্ছে আমাদের পরিসর। তো এখানে সর্বোচ্চ সংখ্যা কিন্তু 50 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0। তাহলে পরিসর ইজ ইকুয়াল টু আমরা জানি সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন প্লাস 1। তাহলে আমরা এখানে বের করে ফেললাম পরিসর কি হতে হবে 51। ওকে, এরপরে বলছে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কত এবং প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে আমাদের, তাই তো? আচ্ছা, তো প্রচুরক শ্রেণী কত এবং প্রচুরক শ্রেণীর মধ্যমান। তো দেখো আমরা জানি কি যে শ্রেণীর গণসংখ্যা সর্বাধিক সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে গণসংখ্যা সর্বাধিক মানে কি, যেটা বড় সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে গণসংখ্যা বড় হচ্ছে 8, তাহলে 20 থেকে 30 এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমরা জানি যে যে শ্রেণীর গণসংখ্যা সর্বাধিক বা সবচেয়ে বেশি বড় সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আর এখানে গণসংখ্যা সর্বাধিক হচ্ছে 8, অতএব প্রচুরক শ্রেণী 20 থেকে 30। এখন বলছে যে প্রচুরক শ্রেণী মধ্যমান কত। তাহলে আমরা জানি মধ্যমান ইজ ইকুয়াল টু কি, আমরা মধ্যমানের সূত্র জানি, মধ্যমান ইজ ইকুয়াল টু উচ্চসীমা প্লাস নিম্নসীমা ভাগ হচ্ছে 2। তাহলে উচ্চসীমা এখানে কত, উচ্চসীমা হচ্ছে 30 প্লাস নিম্নসীমা হচ্ছে 20 ভাগ 2। তাহলে 30 প্লাস 20 50 ভাগ 2 দিলে 50 ভাগ 2 দিলে 25 হয়। ওকে, এটা হচ্ছে আমাদের কথা। তো এটা গেল আমাদের দুইটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের, আমি এখানে লেখা রাখছি ছোট ছোট, এগুলো তো ছোট ছোট বিষয়, আমি বড় বড় বিষয়গুলো তোমার ম্যাথ হাতে কলমে শেখাই দেবো ইনশাল্লাহ। তো এখানে বলা হয়েছে যে উদ্দীপকের 30 থেকে 40 এই শ্রেণীর শ্রেণী ব্যবধান কত। 30 থেকে 40 শ্রেণী ব্যবধান কত, 30 থেকে 40 এটা শ্রেণী ব্যবধান কত। শ্রেণী ব্যবধানের সূত্র আমরা কি জানি, উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, তাই তো? আচ্ছা, তাহলে কোন শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমার ব্যবধানে হচ্ছে ওই শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে 30 থেকে 40 শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 40 আর নিম্নসীমা হচ্ছে মানে যেটা বড় সেটা উচ্চসীমা, যেটা ছোট সেটা নিম্নসীমা। তাহলে উচ্চসীমা 40, নিম্নসীমা 30। তাহলে শ্রেণী ব্যবধান ইজ ইকুয়াল টু উচ্চসীমা মাইনাস নিম্নসীমা। তাহলে 40 মাইনাস 30 10। ওকে, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। ওকে, এখন আমাদের বলা হয়েছে যে গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমাদের গড়ের কিন্তু কথা ছিল কি, দুইটা গড়, একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি, একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে। এখন কথা হলো যে এই যে আমি এখানে লিখে দিছি যে গড় নির্ণয়ের জন্য গাণিতিক মানে প্রয়োজনীয় সারণী, এটা গাণিতিক পদ্ধতির জন্য। তো এখন কথা হলো যে এই যে কোড আমরা কয়টা কাটবো না কাটবো, কিভাবে মনে রাখবো, এটাই কিন্তু অনেকে ভুলাই যায়। তো আমি দেখো তোমাকে খুব সহজে ট্রিক শেখাই দিই, তুমি এভাবে কিন্তু মনে রাখতে পারো। কিভাবে তোমাকে দেখায়, তুমি কি জানো আগে সেটা বুঝো, আগে সূত্রটা তুমি লিখে ফেলবে, সূত্রটা তুমি এক জায়গায় রাফে লিখে ফেলবে। সূত্রটা তুমি কি জানো, তুমি সূত্র জানো কি, গাণিতিক পদ্ধতির সূত্র সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তুমি আগে দেখো এফ আইটা তুমি কি জানো, গণসংখ্যা, তাহলে অবশ্যই তোমার গণসংখ্যা লাগবে, তার জন্য একটা কোড। এক্স আই হচ্ছে কি মধ্যমান, এটা কিন্তু সব মনে রাখতে হবে এইভাবে খুব ভালোভাবে, সূত্রগুলো কোনটা কি দ্বারা কি বোঝানো হচ্ছে এটা মুখস্থ রাখতে হবে, তাহলে তোমার অঙ্ক তোমার কাছে সহজ হয়ে যাবে। তাহলে এফ আই হচ্ছে তোমার গণসংখ্যা, এক্স আই হচ্ছে কি মধ্যমান, আর হচ্ছে এন তো গণসংখ্যায়। তাহলে তোমার কি কি লাগতেছে গাণিতিক পদ্ধতিতে, তোমার গাণিতিক পদ্ধতিতে লাগতেছে তোমার গণসংখ্যা লাগবে
মধ্যমান লাগবে। আর শ্রেণী ব্যাপ্তি তো অবশ্যই থাকবেই থাকবে, এটা তো আর বাদ যাবেই না, এটা তো থাকবে। তাহলে শ্রেণী ব্যাপ্তির পরে তোমার লাগবে কি গণসংখ্যা, মধ্যমান, আর শেষে এই এফআই এক্সআই, এটা সাবেশন এফআই এক্সআই, এইটা সম্পূর্ণ একটা লাগবে। সাবেশন এফআই এক্সআই অর্থাৎ কি, অর্থাৎ গণসংখ্যা গুণ মধ্যমানের জন্য আরেকটা কোড লাগবে। তাহলে তুমি দেখো তোমার তুমি কোডগুলো কিন্তু তোমার খুব সহজে তুমি নির্ণয় করতে পারলে, সূত্র থেকেই তুমি বুঝতে পারবে কি কি কোড লাগবে। প্রথমত শ্রেণী ব্যাপ্তি লাগবে, মধ্যমান লাগবে এক্সআই, গণসংখ্যা লাগবে এফআই, আর গণসংখ্যা গুণ মধ্যমান এফআই এক্সআইটা লাগবে। তাহলে তুমি কিন্তু খুব সহজেই তোমার কোন কোন কোড লাগবে তুমি খুব সহজে কিন্তু এখান থেকে জানতে পারতেছো। সূত্র থেকে এইভাবে তোমরা কোডগুলো বের করে নিবে। ওকে, কয়টা কোড লাগবে এগুলো কাটবে। ওকে, তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তি আমাদের যেটা দেওয়া ছিল উদ্দীপকে সেটাই আমরা লিখেও দিব এখন। তো আমাদের উদ্দীপকে যেগুলো ছিল সব লিখলাম। আর মধ্যমানটা কি করব আমরা, মধ্যমান কি জানি, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2। তাহলে মধ্যমান এখানে আমরা বের করি 10 প্লাস 0 ভাগ 2। ও 10 প্লাস 0 মানে কি 10, তো 10 ভাগ 2 মানে কি অবশ্যই 5। এরপরে 10 প্লাস হচ্ছে 20, 30 ভাগ 2 15। এভাবে তুমি 30 প্লাস হচ্ছে 20, 50 ভাগ 2 25, এভাবে তোমরা সবগুলো এ করে মধ্যমান আগে বের করে নিবে। এরপরে গণসংখ্যা তো তোমার দেওয়াই আছে উদ্দীপকে, সবগুলো বসাইলাম। এখন এটা কি গণসংখ্যা গুণ মধ্যমান এফআই এক্স, আমরা একটু করি। 5 গুণ 3 15। এবার 15 গুণ 5, 15 গুণ 5 হচ্ছে আমাদের 75। এভাবে আমরা বসিয়ে যাব। ওকে, 25 গুণ হচ্ছে আমাদের 8, কত 200। এরপরে 35, 35 গুণ হচ্ছে 6, 210। ওকে, এরপরে এই যে 45 গুণ হচ্ছে 4, 180। ঠিক আছে, ঠিক আছে তো, 45 গুণ হচ্ছে 4, ঠিক আছে, 180। এখন সবগুলোকে যোগ করব, মোট সাবেশন এফ এক্স হয়, মোট আমরা এটা যোগ করে দিব। তো এটা যদি যোগ করি তাহলে 210 প্লাস 180 প্লাস হচ্ছে 200 প্লাস হচ্ছে 75 প্লাস হচ্ছে 15, 680। এখানে হচ্ছে আমাদের 680। ওকে, তো আমরা এটা কিন্তু বের করে ফেললাম। এখন আমাদের আমরা কি জানি, আমরা গাণিতিক পদ্ধতির গড় জানি, সূত্র যে সাবেশন এফ আই এক্স আর ডিভাইডেড বাই এন। তো এফ আই এক্স এর মান, সাবেশন এফ আই এক্স এর মান কিন্তু আমাদের বেরিয়েছে কত, 680। তাহলে 680 ডিভাইডেড বাই এন, এন এর মান কত 26। এই যে এন এর মোট গণসংখ্যা, মোট গণসংখ্যাগুলো যোগ করলে 26 হয়, সেটা বসাই দেব ভাগ 26। তাহলে 680 ভাগ হচ্ছে 26 যদি দেওয়া হয় তাহলে আসে 26.15। এটা হচ্ছে আমাদের গড়। ওকে, আচ্ছা, এখন আমাদের বলবে এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটা তো গেল গাণিতিক পদ্ধতি, এখন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়। তাহলে লিখবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। এখন এই যে জিনিসগুলো লাগবে এটা কিভাবে বের করব, ঠিক আগের মতোই আমরা সূত্রে যাব। সূত্রে কি কোনটা কি জানলে আমাদের বোঝা হয়ে যাবে যে কি কি লাগবে। তো গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য এ লাগবে। এটা কি, এটা হচ্ছে প্রসারক শ্রেণীর মধ্যমান। তাহলে অবশ্যই আমাদের মধ্যমান লাগবে, প্রসারক শ্রেণী যেহেতু লাগবে, প্রসারক শ্রেণীর মধ্যমান এ, তাহলে অবশ্যই মধ্যমান লাগবে। এবার সাবেশন এফ আই ইউআই, এফ আইটা কি গণসংখ্যা, গণসংখ্যার একটা কোড লাগবে। ইউআই অর্থাৎ হচ্ছে আমাদের এখানে ধাপ বিস্তৃতি, ইউআই হচ্ছে ধাপ বিস্তৃতি। তাহলে আমার মধ্যমান লাগবে, গণসংখ্যার জন্য একটা কোড লাগবে, তারপর হচ্ছে ধাপ বিস্তৃতির জন্য একটা কোড লাগবে, আর ব্যবধান তো আছে, ব্যবধানের জন্য লাগবে না। তাহলে আমাদের মধ্যমান লাগবে, গণসংখ্যার জন্য একটা লাগবে। তাহলে আমাদের কি কি লাগতেছে, প্রথমত শ্রেণী ব্যাপ্তি লাগতেছে, এবার মধ্যমান লাগতেছে, গণসংখ্যা লাগতেছে, ধাপ বিস্তৃতি লাগতেছে, এবং ধাপ বিস্তৃতি এবং গণসংখ্যা
মানে গণসংখ্যা এবং ধাপবিচ্যুতির গুণফল, আর তার জন্য আরেকটা কোড লাগতেছে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা সূত্র থেকেই আমরা এইগুলা পেরে যাবো। এগুলো আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকার নেই যে এইটা জানে এটা লাগবে এটা লাগবে, এগুলো কিছুই না। তাহলে শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা এফআই, ধাপবিচ্যুতি ইউআই, আর গণসংখ্যা কোণ ধাপবিচ্যুতি হচ্ছে এফআই ইউআই। এই যে কোড। এখন কি করব, আগে মধ্যমান তো আমরা বের করতে পারবো, এই যে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই সব মধ্যমান পেয়ে যাব। এখন কথা হলো প্রচুরক শ্রেণী কোনটা, প্রচুরক শ্রেণী কোনটা, এটা আমরা বলছিলাম না। প্রচুরক শ্রেণী হচ্ছে গণসংখ্যা যেটা বড়, গণসংখ্যা যেটা বড় সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা যদি প্রচুরক শ্রেণী হয়, এই যে এটা গণসংখ্যা, গণসংখ্যা 8 বড়, তাহলে প্রচুরক শ্রেণী অবশ্যই 20 থেকে 30। ওকে, এবং তার মধ্যমান হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান, এর মানটা কি প্রচুরক শ্রেণীর মধ্যমান না, তো এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান এ। এটাই তো প্রচুরক শ্রেণী 20 থেকে 30, তাহলে তার মধ্যমান হচ্ছে 25, এটাই হচ্ছে এর মান। তাহলে 25 এর মান আমরা বসাই দিছি 25। ওকে, আচ্ছা, এরপরে সাবেশন এফআই ইউআই, সাবেশন এফআই ইউ এর মানটা এখন আমি ফাঁকা রাখছি। এখন কথা হলো মধ্যমান জানলাম, গণসংখ্যা বসালাম, এই ধাপ বিচ্যুতিটা কেমনে বের করব। ধাপ বিচ্যুতির ক্ষেত্রে যেটা করবা, যেটা প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কোনটা, এটাই তো 20 থেকে 30, বা যেটার গণসংখ্যা সব থেকে বেশি, তার সোজাসুজি এরকম শূন্য বসাই দেবা, এবং উপরে -1 -2 যতই থাকুক লিখতে লিখতে যাবা। উপরে যদি আরো একটা কোড ফাঁকা থাকে -3 এভাবে যাবা, আর নিচের দিকে +1 +2, অর্থাৎ +1 +2, সামনে চিহ্ন দেওয়ার দরকার নেই। বুঝা গেছে ব্যাপারটা? এটা হলো কথা, দিছো? এটা হচ্ছে আমাদের ধাপ বিস্তৃত হয়ে গেল। এখন ধাপ বিস্তৃতি গুণ গণসংখ্যা, এখন আমরা বসাই দিই মানগুলো। ওকে, তাহলে বসাই আমরা, এই যে গণসংখ্যা গুণ ধাপ বিস্তৃতি, তাহলে আমাদের -2 গুণ যদি আমাদের 3 হয়, কত হয়, -6। ওকে, -5 গুণ যদি ওই 5 গুণ -1 হয়, তাহলে -5 হবে। এখানে 8-এর সাথে 0 গুণ করলে তো 0ই হবে। এরপরে 6-এর সাথে 1 গুণ করলে 6 হবে, এবং 4-এর সাথে 2 গুণ করলে 8 হবে। ওকে, এখন আমরা কি করব, এই ধাপ বিস্তৃতি সবগুলো যোগ করে দিব। তাহলে 6 আর 8-এ কত হয়, 6 + 8 14, 14, আর এখানে মাইনাস, দেখো -5 যোগ হচ্ছে -6, 11, প্লাস আমাদের ছিল আগে 14, তাহলে আমাদের সাবেশন এফআই ইউআই এর মান হচ্ছে 3। ওকে, তো আমরা সাবেশন এফআই ইউআই এর মানটা কিন্তু আমরা বসিয়ে দিলাম 3। ওকে, এটাকে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন তাহলে সাবেশন এফআই ইউআই এর মানটা কত, 3, আর এন এর মান তো 26, আমরা জানি মোট গণসংখ্যা, এগুলো যোগ করে দিলাম। আর এইচ এর মান ব্যবধান, ব্যবধান 10 কেমনে পাইলাম, আমরা জানি ব্যবধান কি, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, তাহলে 20 মাইনাস ধরলাম 10, 10 এখানে রয়েছে, তাহলে আমরা ব্যবধান 10 পাইয়া যাইতেছি। যে কোনো একটা শ্রেণীর উচ্চ সীমার থেকে নিম্ন সীমা বাদ দিলে তার ব্যবধান পেয়ে যাব। তাহলে কি পাইছি আমরা, ব্যবধান তো পেয়ে গেছি। তাহলে আমরা এখন মান বসাই দিই। এ মানটা কি, প্রচুরক শ্রেণীর মধ্যমান। প্রচুরক শ্রেণী কোনটা, যার গণসংখ্যা বড় সেটা প্রচুরক শ্রেণী, আর তার মধ্যমান হচ্ছে এই। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 25, প্লাস সাবেশন এফআই ইউ এর মান আমরা পাইছি 3, ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 26। ও দুঃখিত, এখানে আমি ইংরেজিতে 3 বসিয়ে ফেলেছি, সবগুলো তো বাংলায়। ওকে, আচ্ছা, 3 গুণ এইচ এর মান হচ্ছে 10। তাহলে আমরা এখন যদি হিসাব করি, তাহলে আসে, তাহলে আমাদের কিন্তু মানটা কিন্তু সেই আগেরই এই 26.15 আসবে। সংক্ষিপ্ত পদ্ধতি গড় করলে আমাদের সে কিন্তু 26.15 আসবে। তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু এসে যাবে। আমি যদি দেখাই, এটা এই 26.15 আসবে। ওকে, তো এটাই আমাদের আনসার। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি গড় গেল, গাণিতিক পদ্ধতি গড় হয়ে গেল। খুব সহজ ব্যাপারটা। তুমি যদি একটুখানি আমার এই ক্লাসটা যদি একটুখানি মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তোমার আর এই পরিসংখ্যান অধ্যয়নে কোনো সমস্যা থাকবে না, এবং এখান থেকে তুমি 20 নম্বর লিখতে পারবা। এসএসসি 26-এর কথা বলছি, অন্য ব্যাচে হয়তো একটা করে 10 নম্বর তোমাদের কমন থাকবে, কিন্তু এসএসসি 26-এর সুবর্ণ সুযোগ, তোমরা কিন্তু 2টা প্রশ্ন লিখতে পারবা এখান থেকে, অবশ্যই 20 নম্বর পেয়ে যাবে ইনশাল্লাহ। এই ক্লাস থেকে তুমি নাম্বার কমন পেয়ে যাচ্ছ 20 নম্বর। ওকে, তো এখন আমরা আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় গেল, এরপরে আমাদের
গাণিতিক গড় গেল। এখন আমরা মধ্যক নির্ণয় করব। দেখো মধ্যক, আচ্ছা মধ্যকের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি? আমরা তো জানি না সূত্র থেকে আমরা জানবো যে আমার কি কি লাগবে। দেখো আমাদের মধ্যকের ক্ষেত্রে সূত্র হচ্ছে এল প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম। এলটা হচ্ছে আমাদের মধ্যক, যেহেতু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এবং এন হচ্ছে গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা গণসংখ্যার জন্য একটা কোড লাগবে, শ্রেণী ব্যাপ্তির কোডটা অবশ্যই থাকবে। শ্রেণী ব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, তাহলে অবশ্যই ক্রমজড়িত গণসংখ্যা আমাদের লাগবে। আর এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা জানতেছি যে কি শ্রেণী ব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, আর ক্রমজড়িত গণসংখ্যা লাগবে। তিনটা হলেই যথেষ্ট, আমরা এই সূত্র থেকেই বুঝতে পারবো যে কোনটা কি লাগতেছে আমাদের। ওকে, তাহলে শ্রেণী ব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, ক্রমজড়িত গণসংখ্যা লাগবে। তাহলে শ্রেণী ব্যাপ্তি আমরা এগুলো যে মানগুলো ছিল সেগুলো বসাই দিলাম, আর গণসংখ্যাটা হচ্ছে বসাই দিলাম আমরা। আর ক্রমজড়িত গণসংখ্যার ক্ষেত্রে যেটা করবা, এখানে যেটা থাকবে সেটা সোজাসুজি বসাই দিবা, দিছি। এরপরে এই সংখ্যার এই সংখ্যা যোগ করবা, তাহলে 3 + 5 হচ্ছে 8, এরপরে 8 + 8 হচ্ছে 16, এই 16 + 6 হচ্ছে 22, 22 + 4 হচ্ছে 26। ক্রমজড়িত গণসংখ্যা কিভাবে বের করতে হবে সেটা বুঝতে পারছো? এভাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। আরেকবার বলি, এখানে যে সংখ্যা থাকবে সেখানে এখানে বসাই দিবা, এবং কোনাকুনি এগুলো সব যোগ করবা। এই যে 3 + 5 8, 8 + 8 16, 16 + 6 22, 22 + 4 26। ওকে, শেষ। এরপরে মধ্যক যেহেতু আমরা করব, সেহেতু মধ্যক শ্রেণীটা আমাদের বের করতে হবে। সেটা কি করব? আমাদের যে গণসংখ্যা রয়েছে তারা 2 দ্বারা ভাগ করে দিব। গণসংখ্যা রয়েছে 26, 26 ভাগ 2 করলাম 13। এখন দেখো তো এই 13টা আমরা কোথায় খুঁজবো? খুঁজবো এই ক্রমজড়িত গণসংখ্যার ভিতরে। দেখো তো এই 8-এর ভিতরে কি 13 রয়েছে? না। আমার 13টা রয়েছে কোথায়? 8-এর পরই আমার যে কোড 8 9 10 11 12 13, এই 16 এর ভিতরেই কিন্তু 8 রয়েছে। 8-এর পরে, এখানে 8 পর্যন্তই সীমাবদ্ধ। এই 8-এর পরে যত সংখ্যা রয়েছে সব এর ভিতরে। এই 16 আছে না, 16-এর আগে তো অনেক আগেই 13, তাহলে অবশ্যই 13টা আমাদের এই কোডেই রয়েছে। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের এই 20 থেকে 30। অতএব বলবো যে মধ্যক শ্রেণী 20 থেকে 30। আচ্ছা গেল। এখন আমরা কি জানি? মধ্যকের সূত্রটা কি জানি আমরা মধ্যকের সূত্র কি জানি? আমরা মধ্যকের সূত্র জানি এল প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি ইন্টু এইচ ভাগ এফ এম। এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তো মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের 20 থেকে 30 পাইছি, নিম্ন সীমা 20, তাহলে এল এর মান 20। এন তো গণসংখ্যা রয়েছে 26, বসাই দিলাম। এরপরে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণী কোনটা? 20 থেকে 30, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, তার পূর্বের শ্রেণী এটা, এবং এটার ক্রমজড়িত গণসংখ্যা হচ্ছে 8। ওকে, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, তাহলে অবশ্যই আমাদের এফসি এর মানটা হবে 8। এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এই যে 20 থেকে 30, এটার পূর্বের শ্রেণী এটা, এবং তার ক্রমজড়িত সংখ্যা হচ্ছে এটা। তাহলে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আমাদের বলা ছিল না, এফসি এর মানটা হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা সমষ্টি বা ক্রমজড়িত গণসংখ্যা। ক্রমজড়িত গণসংখ্যা এটা হচ্ছে মধ্যক শ্রেণী, তার পূর্বের শ্রেণী এটা, এবং তার হচ্ছে এই পূর্বের শ্রেণী এটা, এবং তার ক্রমজড়িত গণসংখ্যা হচ্ছে এটা, এই 8। বুঝা গেছে? তাহলে এফসি এর মানটা হচ্ছে যেটা মধ্যক শ্রেণী তার উপরের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, তাহলে এফসি এর মান 8। এফ এম এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফ এম যেটা, এই যে এফ এম এর মানটা হচ্ছে মধ্যক শ্রেণীরই গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী তো 20 থেকে 30, তার গণসংখ্যা কত? 8। আবাদন ক্রমজড়িত গণসংখ্যা বসাইও না, এটা গণসংখ্যা, ক্রমজড়িত নয় কিন্তু। তাহলে এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, এগুলো বুঝতে হবে। তাহলে এফ এম এর মান 8। ওকে, এখন আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করে ফেলি। 20 + 26 ডিভাইডেড বাই এন এর মান 26 ভাগ 2 মাইনাস এফসি এর মান তো 8 ইন্টু এইচ এর মান ব্যবধান 10 ডিভাইডেড বাই এফ এম এর মান হচ্ছে 8। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসে, অতএব ক্যালকুলেশন করলে আসে 26.25। ওকে, এটাই ছিল মধ্যক। তো আমাদের মধ্যক শেষ হলো, আমরা এখন প্রচুরকে চলে যাব।
আশা করি তোমরা মধ্যকটা খুব ভালোভাবে বুঝেছো এবং যেগুলো বুঝাইছি এর থেকে আর সহজ করে বোঝানোর আর কোনো দরকার পড়বে না। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন প্রচুরকে চলে যাই। তো প্রচুরকে আমরা চলে আসলাম। প্রচুরক নির্ণয়ের জন্য আগে আমাদের সারণী দরকার হবে। এখন কথা হলো যে প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা কিসের জন্য লাগবে, কারণও আমরা কিন্তু ওই সূত্র থেকেই আমরা বলতে পারবো যে কি কি লাগবে। প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের এখানে আমরা বুঝতে পারতেছি, আর এইচ তো ব্যবধানের ক্ষেত্রে তার কোনো আলাদা কোড লাগে না, আলাদা কোনো ঘর আঁকতে হয় না। তাহলে আমাদের এখানে নিম্নসীমা অর্থাৎ আমাদের সীমা দরকার, শ্রেণীব্যাপ্তি লাগবে, এবং এখানে গণসংখ্যা যত বলছে গণসংখ্যাই লাগবে। তাহলে আমাদের দুইটা মাত্র জিনিসই লাগতেছে। তাহলে আমাদের এখানে প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে, এক হচ্ছে শ্রেণীব্যাপ্তি, দুই হচ্ছে গণসংখ্যা। তো আমরা শ্রেণীব্যাপ্তি যেটা ছিল এবং গণসংখ্যা বসাই দিলাম। এখন আমরা জানি প্রচুরক ইজ ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান ভাগ, তাহলে প্রচুরকের সূত্রটা যেটা এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এখানে আমাদের এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণীটা আমরা জানি গণসংখ্যা যেটা সব থেকে বড় সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে গণসংখ্যা সব থেকে বড় হচ্ছে 8 এবং প্রচুরক শ্রেণী 20 থেকে 30। তাহলে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এটা যেহেতু প্রচুরক শ্রেণী তার নিম্নসীমা হচ্ছে এটা, আর এটা তো উচ্চসীমা। নিম্নসীমা হচ্ছে 20 এল এর মান। আর এফ ওয়ানটা আমরা কি বলছিলাম, আমাদের সূত্রে বলা ছিল কিন্তু এফ ওয়ানটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 8 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5। তাহলে আমাদের এফ ওয়ান যদি বের করতে চাই তাহলে 8 মাইনাস 5 তাহলে কত হয় 3। এবং এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 8 মাইনাস পরবর্তী, এটা তো প্রচুরক শ্রেণী, তার পরবর্তী শ্রেণী এটা হচ্ছে তার পরবর্তী শ্রেণী হচ্ছে এটা 6। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, উপর নিচ একটা হচ্ছে এফ ওয়ান হচ্ছে উপরেরটা এটার সাথে উপরেরটার মাইনাস, এফ টু হচ্ছে নিচেরটার সাথে মাইনাস, এটাই এতটুকু মনে রাখলে হলো। তাহলে এটা কত হবে 8 থেকে 6 2। ওকে, আর ব্যবধান তো আমরা বের করতে পারবো, উচ্চসীমা থেকে নিম্নসীমা বাদ দিলে আমরা ব্যবধানটা পেয়ে যাই। এই 30 থেকে 20 বাদ দিলে 10, এটা তো জানি। তাহলে আমাদের যে মানগুলো পাইছি আমরা এখন বসিয়ে দিই। তাহলে আমাদের মানটা হচ্ছে 20 প্লাস এফ ওয়ানের মান হচ্ছে 3 ডিভাইডেড বাই এফ ওয়ানের মান হচ্ছে 3 প্লাস এফ টু এর মান 2 গুণ এইচ এর ব্যবধানের মান 10। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের 26। ওকে, তাহলে আমরা বসিয়ে দিই। ওকে, তাহলে মানটা আসে আমাদের 26। এটাই হচ্ছে আমাদের প্রচুরক। তো আমরা প্রচুরক করলাম, এখন আমরা এখন আমরা তোমাদের যে গ্রাফ সংক্রান্ত যেগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব। তো এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি রয়েছে এবং গণসংখ্যা রয়েছে। তো আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রথমত আমরা আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে তিনটা জিনিস লাগে, শ্রেণীব্যাপ্তি তো রয়েছেই, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা তো রয়েছে। মূলত গণসংখ্যা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটাই বের করতে হয়। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে যেটা করতে হয়, এখানে যে সংখ্যাটা থাকে তার ঠিক আগে 1 কমায়ে তার সাথে 0.5 দিতে হবে, এবং এখানে যে সংখ্যা থাকবে তার সাথে 0.5 হবে, এবং এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা মিল থাকবে সবসময়। তাহলে আমরা 20 থেকে 1 কম 19 তার সাথে 0.5 দিলাম, 19.5, এবং 0.5 এখানে যোগ হবে 28 এর সাথে। এরপর এখানে রয়েছে 29, তাহলে তার আগে রয়েছে 28, 0.5 হবে, 0.5 যুক্ত করতে হবে, এবং এখানে যেটা থাকবে তার সাথে 0.5। তাহলে দেখো এখানে যেটা থাকবে এটার সাথে মিল থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে রয়েছে 38, তাহলে 37.5, তাহলে এটা মিলছে কিন্তু। এখানে রয়েছে 47, তাহলে হবে কি 46.5, এই যে 46.5 এখানেও কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে যে সংখ্যা থাকবে তার 1 কমে তার সাথে 1 কমায়ে তার সাথে 0.5, এবং এখানে যে সংখ্যা থাকবে তার সাথে 0.5 দিতে হবে। এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়ম। তাহলে এখানে আমরা কিন্তু বের করে ফেললাম। ওকে, তো এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার নিয়ম, আর গণসংখ্যা রয়েছে। তাহলে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে আমরা যে লেখাটা লিখবো সেটা হচ্ছে এই,
লেখাটা কিন্তু মনে রাখতে হবে, এই লেখাটাই সবগুলোতে লিখে দিতে হবে। বলবো এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশকে এক্স ও ওয়াই অক্ষ রেখা ধরে এক্স অক্ষ বরাবর প্রতি বাহু 5 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 বর্গ একক ইকুয়াল টু 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 5 খণ্ড পর্যন্ত আগের সংখ্যাগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। তো এই লেখাটা তোমরা দিয়ে দিবে। ওকে, আচ্ছা, দেওয়ার পরে আমরা এখন গ্রাফে তোমাদের দেখাই দেবো আসলে কিভাবে তোমরা গ্রাফে এটা উপস্থাপন করতে হবে। তো আমরা একটা গ্রাফে নিয়ে আসি, এটা আমাদের এখানে গ্রাফ রয়েছে, আমরা গ্রাফে তোমাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। চলো, তো প্রথমত তোমরা যেটা করবে, এক্স ওয়াই অক্ষ তো দিতে হবে নাকি, এরকম 4টা করে কোড, যেটা এইগুলাই আসলে নিতে হবে। দুঃখিত, এখানে 5 ঘর করে একটা কোড যেরকম দেখতে পাচ্ছ, এইগুলো আসলে গ্রাফের ক্ষেত্রে সুবিধা হয় আর কি, 5 করে থাকলে সুবিধা হয় গুনতে। 5 করেই কোড আছে, এটা হয়তো ক্যামেরা হয়তো অতটাও বোঝা যাচ্ছে না। তো আমরা প্রথমত এক্স ও এক্স ড্যাশ এবং এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ দিলাম। এক্স অক্ষ বরাবর আমরা যেটা দেবো সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, দুঃখিত, অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা দেব এক্স অক্ষ বরাবর, এই বরাবর এখানে কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা দেব আমরা এই বরাবর, এবং এই বরাবর দেব আমরা গণসংখ্যা। ওকে, এই বরাবর কি দেবো, গণসংখ্যা দেব হচ্ছে এই বরাবর হচ্ছে আমাদের গণসংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর আগে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যেগুলো রয়েছে আমরা দিতে থাকি। তাহলে প্রথমে আসছে প্রথম 5 ঘর কিন্তু ভাঙা, আগের সংখ্যা বোঝা নয়, আমরা ভেঙে দিলাম, এইভাবে ভেঙে দিতে হবে। ওকে, এরপরে আমরা এখানে দিব হচ্ছে আমাদের 19.5 থেকে এখানে হচ্ছে 28.5, 19.5 থেকে 28.5, 28.5 থেকে এবার 37.5, 37.5, ডবল লেখার কিন্তু দরকার নেই, 37.5, 37.5 থেকে এবার 46.5, এরপরে 46.5 থেকে 55.5 পয়েন্ট কিন্তু, এরপরে আমাদের রয়েছে 55.5 থেকে 64.5। ওকে, এবং গণসংখ্যা আমাদের কত রয়েছে, গণসংখ্যা রয়েছে 6, 8, 10। আচ্ছা দিলাম 6, 8, 10, 15, এভাবে চলে যাবে। ওকে, অসুবিধা নাই। এখন আমরা দেখব যে এই 19.5 থেকে 28.5-এর ভিতরে গণসংখ্যা হচ্ছে 6টা, তাহলে 6 কোড আমরা এখানে করব, কালি করতে হবে। এটা হচ্ছে 5, তাহলে এটা এই পর্যন্ত তো 5, এর আগে আরেক ঘর গেলেই 6, এই আমরা কালি করে দিব এখানে, এই মাঝখানে সব কালি করে দিতে হবে। ওকে, পেন্সিল দিয়ে রাখবো, আমি তো কলম দিয়ে আঁকছি যাতে বোঝা যায় ভালোভাবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের 28.5 থেকে 37.5 হচ্ছে 10 ঘর, 28.5 থেকে 37.5, এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 5 ঘর, আর এই পর্যন্ত 5 ঘর, 10 ঘর মোট। তাহলে এই হচ্ছে আমাদের 10 ঘর আমরা দিব, এবং এর ভিতরে সব কালি করে দেব, মানে পেন্সিল দিয়ে এইভাবে পূরণ করে দিতে হবে, তাহলে ভালো দেখা যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের 37.5 থেকে 46.5-এর ভিতরে হচ্ছে 15 ঘর, 37.5 থেকে 46.5 হচ্ছে 15 ঘর, এ পর্যন্ত হচ্ছে 10, তাহলে আরো এক ঘর এ পর্যন্ত, এই যে 15 ঘর দিলাম। আচ্ছা, বসাই দিলাম। এরপর হচ্ছে 46.5 থেকে 55.5, 46.5 থেকে 55.5 হচ্ছে 8 ঘর, 5 থেকে 55.5 হচ্ছে 8 ঘর, এই পর্যন্ত হচ্ছে 10, 2 ঘর, তাহলে তার থেকে আরো 2 ঘর কম হবে, অর্থাৎ এই ঘর,
ওকে, 8 ঘর, 5 3 8। আচ্ছা, এরপর 55.5 থেকে 64.5, 55.5 থেকে 64.5 হচ্ছে 6 ঘর। তো এই পর্যন্ত হচ্ছে 5 ঘর হইলে তার আর 1 ঘর উপরে, এই যে এবার আমরা এখানে সব কালি করে দেব। ওকে, ভিতরে সব কালি করে দিতে হবে, ভিতরে সব কালি করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের গ্রাফ। এটা কি আয়তলেখ, এটা কিন্তু আয়তলেখ। ওকে, আয়তলেখ হয়ে গেল, এটা হচ্ছে আয়তলেখ। এখন আমরা আয়তলেখ আমরা কিন্তু করে ফেললাম, আয়তলেখের নিয়মও তোমাদের দেখাই দিলাম। তো চলো এখন আমরা আমাদের পরবর্তীতে চলে যাই। আমাদের পরবর্তীতে রয়েছে গণসংখ্যা বহুভুজ। এর পরবর্তী রয়েছে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আচ্ছা, ভালো কথা। তো চলো আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তার আগে কি কি বোঝাতে হবে না বোঝাতে হবে সে আগে বোঝাই দিই। গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমাদের 3টা জিনিস, মেইনলি মধ্যমান আর এই শ্রেণীব্যাপ্তি, আর হচ্ছে গণসংখ্যা তো আছেই। মধ্যমানটা বের করতে হবে। মধ্যমান কিভাবে বের করতে হবে তা তো জানো, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। 28, 20 আর 28 যোগ করলাম 48 করলাম, 48 হলো, 2 দ্বারা ভাগ করলাম 24 হয়ে গেল। এইভাবে সবগুলোর মধ্যমান বের করে নিতে হবে। আচ্ছা, এখন লেখা যে বাংলা লেখাটা লিখতে হবে যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ড্যাশকে এক্স ও ওয়াই অক্ষ ধরে, এক্স অক্ষ বরাবর হচ্ছে প্রতি 5 একক ধরে মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। এটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রে। তো এখন আমরা এই গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমরা গ্রাফ রাখবো। তো আমাদের এখানে বলা হয়েছিল এক্স অক্ষ বরাবর কিন্তু প্রতি 5 একক ধরে মধ্যমান দেব এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা দেব। তাহলে আমরা যেটা করতে পারি, তো আমরা এক্স এবং ওয়াই অক্ষকে নেব। এটা এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, তো 5 ঘর ভেঙে দিলাম। আচ্ছা, এই এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে মধ্যমান আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। ওকে, গণসংখ্যা হিসাবে 5 10 এভাবে দিলেও হয়, 5 10 15 20 এভাবে দিতে দিতে চলে গেলে হবে। ওকে, এখন আমরা মধ্যমান কত ছিল 24, তাহলে আমরা 20 থেকে শুরু করব, তাহলে ভালো হয় আর কি। এখানে দেবো 20, এখানে দিয়ে দেবো 24। ওকে, এরপর এখানে দেব হচ্ছে আমাদের 33, এরপর এখানে দেব 42, এখানে দেবো 51, এখানে দেব হচ্ছে 60, আর এখানে দিলাম 64। বাড়িয়ে দিতে হবে, 4 4 করে এখানে বাড়িয়ে দিলাম আর কি, আগে পিছে, তাহলে সুবিধা হবে আর কি। তো দেখো, এখানে দেখো, এই যে এখানে রয়েছে 24, 24-এর এখানে এই গণসংখ্যা হচ্ছে 6। ওকে, তাহলে 6 গণসংখ্যা হচ্ছে 24-এর এখানে। তাহলে এই 24-এর সোজাসুজি আমরা যেটা করব, 24-এর সোজাসুজি 6 এখানে হচ্ছে 6 না, এখানে একটা ফোঁটা দিব। ওকে, আচ্ছা, ফোঁটা দিলাম। এরপরে 33-এর সোজা, 33 সোজা কত 10, তাহলে 33-এর সোজা হচ্ছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এই হচ্ছে 10। এরপরে 42-এর সোজা, 42-এর সোজা হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে 10, এই হচ্ছে 15 দিলাম। ওকে, এরপরে 51, 51 সোজা হচ্ছে আমাদের 8, 8 ঘর, তাহলে এই হচ্ছে 10 ঘর, এই পর্যন্ত 10, তাহলে তার ঠিক আগে হচ্ছে 8 ঘরে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের 51, 51 থেকে 60, 60 হচ্ছে আমাদের কত 6, 60-এর হচ্ছে এই 5, এই হচ্ছে 6। ওকে, আচ্ছা, এখানে এই শেষে এখানে সংখ্যা না দিলেও হবে, অসুবিধা নাই। এখানে কিন্তু এখানে একটা সংখ্যা দিতে হবে, দিলে ভালো হয় আর কি। তো এখন আমরা এগুলা মিলাই দিব, এখান থেকে মিলাবো, এই যে এভাবে আমরা মিলাই দিব স্কেল দিয়া। দুঃখিত, এখানে এই গেল, এই যে মিলাই গেল। এই তো, সবই কিন্তু এভাবে আমরা মিলিয়ে দিতে পারবো।
ওকে, এভাবে মিলিয়ে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। এটা কি গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে উপর থেকে নিচে নামে, কিন্তু এরপরে যেটা করব অজীব রেখা, অজীব রেখা শুধুমাত্র সোজা উপরে উঠতে থাকবে, নিচে নামবে না। চলো, এরপরে আমরা তার গণসংখ্যা বহুভুজ গেলে এখন আমরা অজীব রেখা নিয়ে কাজ করব। তো অজীব রেখা, আমরা এখন অজীব রেখা নিয়ে কাজ করতে যাচ্ছি। অজীব রেখায় আমাদের লাগবে ক্রমজড়িত গণসংখ্যা। আমরা ক্রমজড়িত গণসংখ্যা কিভাবে বের করতে এটা জানি। গণসংখ্যার যেটা প্রথমে থাকে সেটা সোজা লিখতে হয় এবং কোনাকুনি যোগ করতে হয়। 6 + 10 16, 16 + 15 31, 31 + 8 39, 39 + 6 45 দিলাম। অজীব রেখার ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমজড়িত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। ওই আগের লেখাটাই লিখে দিতে হবে, আমি আরো বেশি লিখি নাই। এই যে এই লেখা অনুযায়ী লিখে দিলে হবে, এই অনুযায়ী লিখলেও হবে, অসুবিধা নাই। তো চলো আমরা এখন অজীব রেখাটা করি। তো অজীব রেখার ক্ষেত্রে আমরা আগে তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, 5 ঘর ভেঙে দিলাম। এক্স অক্ষ বরাবর আমাদের হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এখানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর আমাদের গণসংখ্যা হিসাবে আমরা দিতে পারি 5, 10, 15 এইভাবে দিলে হয়, বা ওই গণসংখ্যাটা সাজাই গুছিয়ে দিলে হয়, অসুবিধা নাই। 5, 10, 15, 20, 25, 30 এভাবে দিতে গেলে হয়। আচ্ছা, এখন কথা হলো যে এই এক্স অক্ষ বরাবর আমাদের শ্রেণী ব্যাপ্তি দিতে হবে। শ্রেণী ব্যাপ্তি কেমনে দিব? শ্রেণী ব্যাপ্তি হিসেবে আমরা এইভাবে দিব যে এই যে এখানে 20 আছে না, এখানে 20 দিলাম, এখানে দিব হচ্ছে 28। এরপরে আমাদের আমাদের একটু সাজিয়ে গুছিয়ে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। 20, 20 থেকে 28 ছিল, তাহলে 20 থেকে 28 দিলাম। এরপরে আমরা দিতে পারি এখানে আচ্ছা, আমরা এই সংখ্যাগুলো দিতে পারি 28, 28, এরপরে 37, 28 টাকা 37 দিতে পারি। এই এই প্রথমে আমরা এটা করতে পারি, তোমাদের এই জিনিসটা শিখাই দিই। 20 থেকে 28, 20 থেকে 28 দিলাম। এরপরে এই 37, 46, 55, 64 এই বারের গুলো দিলে ভালো হয় আর কি, এই মাসের গুলা। ওকে, তাহলে 20 থেকে 28, তারপর হচ্ছে 37। ওকে, এরপরে 37, 46, এরপরে হচ্ছে 55, এরপর হচ্ছে 64, এই ভাষাগুলো দিবা, তাহলে ভালো হবে। এরপরে দেখো এবার কি করব আমরা, আমরা দেখব 20 থেকে 28-এর ভিতরে আমাদের ক্রমজড়িত গণসংখ্যা লাগবে। 20 থেকে 28-এর ভিতরে আমাদের 20 থেকে 28-এ আমাদের রয়েছে ক্রমজড়িত গণসংখ্যা 6। ওকে, তাহলে 20-এর সোজাসুজি আমাদের দেখো, এই 20-এর সোজাসুজি 20 থেকে 28 সোজাসুজি 6 দিতে পারি। 6 এ হচ্ছে 5, এটাকে 6। ওকে, আচ্ছা, এরপরে 28, 28, 28, দুঃখিত একটুখানি ভুলে গেছে, আমরা এই 6 যেটা 20-এর এইখানে দিব না, আমরা আমরা দিব হচ্ছে 28-এর, এখানে 20টা ফাঁকা রাখবো। 20 থেকে 28, তাহলে 28-এর সোজাসুজি আমরা দিব হচ্ছে 6, ক্রমদ্বৈত গণসংখ্যা 28-এর সোজাসুজি 6, 28 অনুযায়ী 6 দিব, তাহলে এখানে 5 আছে, এখানে 6। দুঃখিত একটুখানি ভুল হয়ে গেছে আর কি, মিস্টেক হতেই পারে, সরি। তো এখানে আমরা দিয়ে দেব সোজা একটা দাগ,
আচ্ছা দিলাম। তাহলে 20 থেকে 28, তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 6। আমরা 20-এর এখানে সোজাসুজি দিব না, আমরা দিব এই পরের যে সংখ্যাটা সেখানে। ওকে, তাহলে দিলাম 6। এরপরে আমরা যেটা করব, এবার 37-এর সোজাসুজি কত হচ্ছে আমাদের 16। 37-এর সোজাসুজি 16, এস হচ্ছে 10, এস 15 আর একে 16। ওকে, আচ্ছা এরপরে 46 এর হচ্ছে 31, 46 সোজা এস 10, 15, 20, 25, 30, এ হচ্ছে 31। ওকে, আচ্ছা এরপরে আমাদের 55 সোজা হচ্ছে 39, তাহলে এটা হচ্ছে 30, 35, 40, তাহলে এক ঘর আগে 39, এটা হচ্ছে 39 গেল। এরপরে 64 তো হচ্ছে এই যে 64 হচ্ছে 45, তাহলে এটা যদি হয় 40 + 45 এখানে। ওকে, তাহলে দেখো অজীব রেখার ক্ষেত্রে কিন্তু সোজাও শুধুমাত্র উপরে উঠবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর 20 থেকে 28 এটা দিব প্রথমে, নিয়মটা হচ্ছে 20 থেকে 28 এই ঘরটা আগে দিয়ে নেবো এভাবে, এবং এই ক্রমযুক্ত গণসংখ্যা এই পরের অনুযায়ী যে সংখ্যা থাকবে তার সোজাসুজি এরকম দিয়ে দাগ দিয়ে দিতে হবে, এবং বাকিগুলোর ক্ষেত্রে তার সোজাসুজি এই ক্রমযুক্ত গণসংখ্যা দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে এরপরে স্কেল দিয়ে সবকিছু টেনে দিতে হবে। তো চলো আমরা স্কেল দিয়ে টেনে দিই। তো আমরা স্কেল দিয়ে টেনে দিলাম, এই যে স্কেল দিয়ে আমরা সবগুলো টেনে দিব। ওকে, তো আমরা স্কেল টেনে টেনে দিলাম, এটা হচ্ছে অজীব রেখা, অজীব রেখা। ওকে, তো এটাই ছিল মূলত আমাদের গ্রাফ সংক্রান্ত যে সকল রয়েছে। এখন আমরা টাইপ 2 এর ম্যাথে চলে যাব। ওকে, তো এখন আমরা টাইপ 2 এর অঙ্কে চলে আসবো। টাইপ 2 এর অঙ্ক ঠিক আগের অঙ্কের মতোই। তো কথা হলো যে টাইপ 2 এর এরকম সংখ্যা দেওয়া থাকে, এলোমেলো সংখ্যা, এগুলাকে তোমাকে সাজিয়ে গুছিয়ে এরকম আগে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা বের করে নিলেই তোমাকে মধ্যক বলুক, প্রচুরক বলুক, গড় বলুক, সংক্ষিপ্ত পদ্ধতি বলুক, গাণিতিক পদ্ধতি বলুক, যাই বলুক না কেন তুমি আগের মতোই করতে পারবে। তো তোমার লাগবে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা, কিভাবে করবে সেটাও দেখাবে। ওকে, তো পরিসর নির্ণয় করি আমরা আগে। তো পরিসরের ক্ষেত্রে আমরা কি জানি, বলছে আমরা জানি সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। সর্বোচ্চ এখানে সংখ্যা হচ্ছে 40, সর্বনিম্ন হচ্ছে 7, তাহলে সর্বোচ্চ মানে সর্বনিম্ন প্লাস 1 করে আমরা 34 পেয়ে যাচ্ছি পরিসর। গেল। এখন আমরা আমাদের বলছে মধ্যক নির্ণয় করার জন্য। তো মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে মধ্যক বলুক, প্রচুরক বলুক, কিংবা সংক্ষিপ্ত পদ্ধতি বলুক, যাই বলুক না কেন, সংক্ষিপ্ত গড় বা গাণিতিক পদ্ধতি গড়, যে পদ্ধতি গড় যে তাই বলুক না কেন, তোমাকে আগে সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলাম, আচ্ছা নেওয়ার পরে আমাদের পরিসর নির্ণয় করতে হবে, এবং পরিসর নির্ণয় করার পরে তুমি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 5 নিতে পারো, 6 নিতে পারো, নিয়ে পরিসরকে তত ব্যবধান দ্বারা ভাগ করে আগে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণীর সংখ্যা মানে তুমি কয়টা কোড কাটবা, কয়টা তুমি এরকম সাজিয়ে নিবা আর কি সংখ্যাগুলোকে। শ্রেণী ব্যাপ্তি তো নিবা, কত ব্যবধানে নিবা সেটা অনুযায়ী করবো। তাহলে আমি এখানে শ্রেণী ব্যাপ্তি 6 নিয়েছি, পরিসরকে 34 পাইছি, 34কে 6 দ্বারা ভাগ করে 5.66 পাইছি, অর্থাৎ তার নিকটতম পূর্ণ সংখ্যা আমরা 6 নিয়ে আমরা শ্রেণী নিবেশন তৈরি করব। ঠিক আছে, এখানে পয়েন্ট আসছে না, এই পয়েন্ট আমরা 5 পয়েন্ট নিছি, তাহলে এর নিকটতম হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 6, এই জন্য আমি 6 নিছি। এরকম পয়েন্ট আকারে তো নেওয়া যায় না, ব্যবধান তো আর ওইভাবে নেওয়া যায় না। তাহলে আমরা 7 থেকে আমরা কি করছি, নিকটতম ব্যবধান নিছি 6। তাহলে দেখো তো 7, 8, 9, 10, 11, 12, 6 ব্যবধান গেছে, তাহলে 7 থেকে 12। এবারে 13, 14, 15, 16, 17, 18, 6 করে ব্যবধান 18, 13 থেকে। এরপরে 18 গেল, 19, 20, 21, 22, 23, 24, 6 ব্যবধান গেল 24, 19 থেকে 24, 25, 26, 27, 28, 29, 30, 6 ব্যবধান 30। ওকে, এইভাবে আমরা ব্যবধান করে এইভাবে শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা যায়। ওকে, এটা সহজ, কোনো কঠিন ব্যাপার না, ঠিকই রাখলাম আর কি। এখন দেখো 7 থেকে 12-র ভিতরে সংখ্যা কয়টা আছে, এর ভিতরে এই যে সংখ্যাগুলো আমরা সাজিয়েছি এখানে দেখতে হবে। 7 থেকে 12-র ভিতরে 2টা সংখ্যা আছে, 2টা টালির সংখ্যা দিয়ে দেবো।
দুইটা টালির সংখ্যা এভাবে দিব, তাহলে যতটা টালির সংখ্যা ততটাই গণসংখ্যা। ওকে, এরপর 13 থেকে 18 ভিতরে রয়েছে তিনটা সংখ্যা, তিনটা টালির সংখ্যা দিয়া গণসংখ্যা 3। 19 থেকে 24 ভিতরে তিনটা রয়েছে, তিনটা টালির সংখ্যা দিয়ে তিনটা গণসংখ্যা। এরপরে 25 থেকে 30 ভিতরে তিনটা সংখ্যা রয়েছে, সেখানে টালির সংখ্যা 3 দিলাম, গণসংখ্যা 3। 31 থেকে 36 ভিতরে 1, 37 থেকে 42 ভিতরে 1, এক এক করে টালির সংখ্যা দিয়ে গণসংখ্যা বসাই দিলাম, শেষ। এরপরে আমরা যেহেতু মধ্যক করতেছি, মধ্যকের ক্ষেত্রে আমাদের ক্রমদ্বৈত গণসংখ্যা লাগে। যে সূত্র যাই থাকুক, আমাদের মূল কথা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থাকলে আমি কিন্তু মধ্যক বলুক, প্রচুরক বলুক, আমার সংক্ষিপ্ত পদ্ধতি গড় বলুক, গাণিতিক পদ্ধতি গড় বলুক, আগের মতো ঠিক আগের নিয়মে যা যা শিখাইছে ওইভাবেই করে যাবা। তো আগে থাকতো, আগে সরাসরি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া থাকতো উদ্দীপকে। এখন তোমাকে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যা থেকে তোমাকে আগের শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা তৈরি করে নিয়ে এবার তুমি অঙ্ক করতে পারবে ঠিক আগের নিয়মে। ওকে, এটা কঠিন কোনো বিষয় নয়। তাহলে আমরা আগে গণসংখ্যা, এই যে কোডটা আমরা যেহেতু মধ্যক করতেছি, ক্রমদ্বৈত গণসংখ্যা এখানে তৈরি করে নিলাম। আমরা ক্রমদ্বৈত গণসংখ্যা কিভাবে বের করতে হয় জানি। ওকে, আচ্ছা, এখন আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করবো, যেহেতু আমরা মধ্যক করতেছি। তো আমরা গণসংখ্যা, আমাদের মোট গণসংখ্যা 13, 2 দ্বারা ভাগ করলাম 6.5, 6.5তম পদ। তাহলে কাছাকাছি পূর্ণ সংখ্যা আমরা 7তম পদ ধরতে পারি। তাহলে 7তম পদ দেখো তো কোথায় রয়েছে। 7তম পদ এই ক্রমযুক্ত গণসংখ্যার ভিতরেই তো আমাদের দিয়ে আমাদের চেক করতে হয়। 5-এর পরে 7, 5, 6, 7, 7 অবশ্যই 8-এর এই ঘরে রয়েছে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের মধ্যক শ্রেণী হবে অবশ্যই এই 19 থেকে 24 হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। ওকে, আচ্ছা, এবারে আমরা কি জানি, আমাদের মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন ভাগ 2 মাইনাস এফসি গুণ এইচ ভাগ এফ এম। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তো মধ্যক শ্রেণী এটা, তার নিম্নসীমা 19, এল এর মান 19 প্লাস এন এর মান, গণসংখ্যার মান হচ্ছে 13, বসাই দিলাম। বা এরপরে এফসি, এফসি হচ্ছে কি মধ্যক শ্রেণীর, এটা হচ্ছে মধ্যক শ্রেণী তার আগের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা ফার্স্ট। ওকে, এটা আমরা জানি না। এবার এই ব্যবধান কত, ব্যবধান অবশ্যই 6। ওকে, এরপরে এফ এম, এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা তো মধ্যক শ্রেণী, তার গণসংখ্যা এটা 3। তাহলে এই যে 3, এখন আমরা মানগুলো বসাই দিই। এল এর মান 19 প্লাস এন এর মান হচ্ছে 13 ভাগ 2 মাইনাস এফসি এর মান হচ্ছে 5 ইন্টু এইচ এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই এফ এম এর মান হচ্ছে 3। ওকে, এখন আমরা এটা ক্যালকুলেশন করি। তো আমরা ক্যালকুলেশন করলে আসতেছে কত আমাদের 22। ওকে, তো আমাদের মধ্যে হচ্ছে 22। তো কথা হলো যে এখন তাহলে আমরা কিন্তু এভাবে আগে, এই যে এভাবে আমরা সারণী তৈরি করে নিতে হবে। এরপরে ঠিক টাইপ 1 এর মতোই আমরা কি গড়, মধ্য, প্রচুরক চাইলে উত্তর করা যাবে। এটাই ছিল আমাদের আজকের প্যারাগ্রাফ ফরম্যাট। সম্পূর্ণ ক্লাসটা তারা করেছো, এই যে কত 50, 40, 45 মিনিটের ক্লাস, হয়তো সম্ভবত 50 মিনিটের। এই যে ছোট্ট একটা ক্লাসের ভিতরে তোমাদের পুরো অধ্যায়ের অন্ততপক্ষে 20 নম্বর তোমাদের কনফার্ম কমন এনে দিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তুমি খুব ভালো করবে এই অধ্যায়টা করে। তো পরবর্তীতে কোন অধ্যায় চাও অবশ্যই তোমরা বলবে। আর এই প্যারাগ্রাফ ফরম্যাটে দেখো, এই যে টাইপ 2 এর ক্ষেত্রে ঠিক এখান থেকে শুধুমাত্র তুমি এই সংখ্যার থেকে এই শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা তৈরি করিয়েই কিভাবে করতে হবে সেটার প্রসেস কিন্তু এখানে দেওয়া হয়েছে। করলেই কিন্তু তোমার গড় বলুক, মধ্যক বলুক, প্রচুরক বলুক, যাই বলুক না কেন পারবো। তো আমি এখানে টাইপ 2 আর আনলাম না, লিখেই দিছি যে আগের মতোই সবগুলো চাইলেই করা যাবে। তো সকলেই ভালো থাকবে, এবং এটার যে পিডিএফ ফাইল এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।